ভারত সরকার শেখ হাসিনাকে সবুজ সংকেত দেখিয়ে দিয়েছে। সবুজ সংকেত দেখেছে বলেই আজকে হয়তো প্রেস কনফারেন্সটা। আওয়ামী লীগের ক্ষেত্রে এটা একটা পদক্ষেপ, যে পদক্ষেপে কোনো সবুজ সংকেত এসছে। ওয়াশিংটনের চেষ্টা হচ্ছে যোগাযোগ করার, এবং সেটা আমি শুনেছি তারা যোগাযোগ করার চেষ্টাও করছেন। ইতিমধ্যে ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এসে পৌঁছেছেন। সার্জি গোর, তিনি কেবলমাত্র ভারতের রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়ারও ভারপ্রাপ্ত। এরকম একটা তাকে বড় ম্যান্ডেট দেওয়া হয়েছে, মানে যে ম্যান্ডেটের আওতায় বাংলাদেশও পড়ে। স্বাভাবিকভাবেই তার আগ্রহ থাকবে বাংলাদেশ নিয়ে। আমেরিকাতেও যিনি এসছেন রাষ্ট্রদূত, তিনি দেশে গেছেন, তিনি তো বোধ হয় 2021 সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন, মানে কয়েক বছরের মধ্যে আবার ফিরে এলেন নতুন দায়িত্বে, রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে। ফলে একটা যোগ, এইগুলো বিভিন্ন কতগুলো যদি বলেন যে কতগুলো ছেঁড়া ছেঁড়া সুতো, তাকে যদি মালা দিয়ে গাঁথা যায় তাহলে একটা কোনো সিদ্ধান্তে আসা যায়। ভারত সরকার শেখ হাসিনাকে সবুজ সংকেত দেখিয়ে দিয়েছে। সবুজ সংকেত দেখেছে বলেই আজকে হয়তো প্রেস কনফারেন্সটার ব্যবস্থা হচ্ছে। ওনার তো জনগণের নেতা, জনগণ ওনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, উনি তো জনগণের ইচ্ছা মতো প্রধানমন্ত্রী ছিলেন। জনগণ তো ওনাকে দেখতে চায় যে এই সরকারকে, ভারত সরকার তো দাদা বলে দিল যে এই সরকারকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। এই যে গুরুত্বহীন একটা সরকার নিয়ে আমরা চলছি, যে সরকার আন্তর্জাতিক, ভারত একটি চতুর্থতম পরাশক্তি, তারা যখন এই সরকারকে গুরুত্ব দেয় না, তা আমরা ধরে নিতে পারি ভারতের আঞ্চলিক শক্তি। এবং ইতিমধ্যে ভারত আঞ্চলিক শক্তি হিসাবে তার প্রকাশ দিয়েছে। এখানে আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীও তারা নিয়োগ করে ফেলেছে আনঅফিসিয়ালি, দেখাশোনা করার জন্য, এই এলাকাগুলো দেখাশোনা করার জন্য। কারণ পররাষ্ট্রমন্ত্রী সরাসরি দেখেন না, অর্থাৎ আমেরিকান স্টাইলে তারাও বিভিন্ন অংশকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলছে। ইন্দো প্যাসিফিকেও ভারত একটা আলাদা অঞ্চল হিসাবে আলাদা করে সেটা দেখাশোনা করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ যেটা মনে করে সেটা হচ্ছে শেখ হাসিনা দেশে আসুক, জনগণের সামনে কথা বলুক, জনগণ তো রায় দিবে, জনগণের কাছে রায় চাক, সে রায় জনগণ দিবে। আদালত কি রায় দিল রাজনীতিবিদদের তাতে কিছু আসে যায় না। আদালতের রায়, রাজনীতিবিদ আদালতের রায়ের তোয়াক্কা করে না। আদালতের রায় হতেই পারে বিভিন্ন ভাবে ভিক্টিমাইজ হতে পারে। অতীতে আমরা দেখেছি অনেক কুশবিদ্ধ হতে দেখেছি, অনেক বড় বড় লোকদেরকে আমরা দেখেছি জেলে যেতে দেখেছি। ইংরেজরা মহাত্মা গান্ধীর মতো নেতাকেও, অহিংস নেতাকেও জেলে রেখেছে, জওহরলাল নেহরুকে জেলে রেখেছে। ভারতীয় অনেক বড় বড় নেতারা যারা ভারতের স্বাধীনতার জন্য জেল খেটেছে, এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। এখানেও বাংলাদেশেও যদি কেউ কোনো কিছু করে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে, জেল জুলুম হতেই পারে, জেলে নিয়ে যাবে, আবার জেলের তালা ভেঙে জনগণকে বের করে নিয়ে আসবে। বঙ্গবন্ধু তো বহুকাল জেলে ছিলেন। ভারত এবং বাংলাদেশ উভয়ের স্বার্থ সংরক্ষণ করেই আমরা যতটুকু বন্ধুত্ব এগিয়ে নিতে চাই করবো। শত্রুতামি হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের ভারতের সঙ্গে কোন রকম ডিসপিউট নাই, ল্যান্ড ডিসপিউট নাই, পোর্ট ডিসপিউট নাই, কোন রকম বাণিজ্যিক ডিসপিউট নাই। কাজে এখানে অনীহা বা বড়ি হওয়ার সম্ভাবনা নাই। আকস্মিক শেখ হাসিনার সংবাদ সম্মেলন, ভারতের থেকে কি কোনো তরতাজা খবর আছে যেটা বাংলাদেশের রাজনীতি সংশ্লিষ্ট? 17 মাস পরে প্রথম আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে আসছেন এবং কথা বলবেন, ফলে আগ্রহ ছিল, যথেষ্ট ভিড়ও ছিল। এর মধ্যেই তখনই জানতে পারলাম যে আগামী 23 তারিখে যেটা ভারতের ফরেন করেসপন্ডেন্ট ক্লাব দিল্লিতে অবস্থিত, সেখানে মূলত যারা ভারতে কাজ করেন এমন বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, তার মধ্যে অনেকে ভারতীয় আছেন, এই যে তা না, তো সেইখানেতে আগামী 23 তারিখে একটা এই ধরনের আর একটা সভা হওয়ার কথা। এবং যে সভাটাতে শোনা গিয়েছে এখনো পর্যন্ত আমি শুনেছি, এবং কিছুক্ষণ আগে আমার কাছেও আমার এই ভিডিওটা প্রকাশিত হওয়ার পর যারা উদ্যোক্তাদের থেকেও ফোন এসছে অনেকবার, তো তারা আমাকে বলেছে, আমি তখন বলেছি বলুন, আমি তাহলে পরের শো থেকে এটা খণ্ডন করে দিই, যেটা হচ্ছে না। বলুন না হচ্ছে, এটা হচ্ছে। উনি ভার্চুয়ালি যোগ দেবেন, তবে প্রশ্ন উত্তর করবেন কিনা জানি না। তো উনি বলছেন, এখন এটাতেও কথা ছিল, আমাদের গতকালও যেটা ছিল না, তাতেও কথা ছিল যে কোনো প্রশ্ন উত্তর হবে না, তো শেষ পর্যন্ত লাগাতার প্রশ্ন উত্তর হয়ে গেল, তারা জবাবও দিলেন। ফলে শেখ হাসিনা প্রশ্ন উত্তর, এই প্রথম প্রশ্ন তিনি তো ইমেলে দিচ্ছিলেন প্রশ্ন উত্তর, এখন এখান থেকে চট জলদি কোনো প্রশ্ন যদি হয়ে থাকে উপস্থিত সাংবাদিকদের থেকে, তো সেটা দেবেন কি দেবেন না সেই সিদ্ধান্তটা আমি জানি না।
দুর্ভাগ্যক্রমে আমি সেদিন উপস্থিত থাকছি না দিল্লিতে, আমি সেদিন কলকাতায় থাকছি, কলকাতা বইমেলা অনুষ্ঠানের উপলক্ষে, মানে আমার যেহেতু দুটো বই প্রকাশিত হবে সেই কারণেই। তবে এই অনুষ্ঠানটা ফেসবুক লাইভ হবে এবং সেটা সেই কারণে এটা যার যেখানে ফেসবুক আছে, অর্থাৎ আওয়ামী লীগ ফেসবুক কিংবা ফরেন আমি একটু করেসপন্ডেন্ট ক্লাব ফেসবুক, এখানে এটা হয়তো দেখা যাবে, এটা লাইভ টেলিকাস্টের ব্যবস্থা আছে। ফলে সমস্যাটাই সকলে সেদিন দেখতে পাবেন। ওখানে কি হচ্ছে তিনি কি বললেন? আমাদের দেশে বিধিনিষেধ আছে, আমরা এই দেশে তো যেহেতু বসবাস করি আমাদেরকে সরকারি আইন মানতে হয়। প্রচারণা হয়তো জানার আগ্রহ থাকবে, সাংবাদিক হিসেবে জানার অধিকারও আছে, কিন্তু আমার জানার আগ্রহ জায়গাটা হচ্ছে যে এই যে প্রায় 17 মাস পরে চেঞ্জটা আসা, এইটা একটু সিগনিফিকেন্ট কিনা। মানে উনি সাধারণত সামনে আসেন না বা ভার্চুয়ালি উনি ভিডিও কনফারেন্সে আসলে এটা উনি দলীয় প্রোগ্রাম করেছেন ভারতের বাইরে, এটা আমরা শুনেছি, এবং যেটা আমাদের গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট ইজিলি নেয় নেই। তারা ভারতকে বলেছে যে তিনি যেন এগুলো না করতে পারেন, একাধিকবার বলেছে। সুতরাং প্রেস কনফারেন্সে উনি যে ওনাকে ভারত নিশ্চয়ই অ্যালাউ করছে, এইটা কি বাংলাদেশ সরকারের প্রতি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বা এরকম কোনো বিষয়? না, বাংলাদেশে সরকার বলে যেটা আছে সেটাকে তো ভারত উপেক্ষাই করে, নামকা ওয়াস্তে কিছু সম্পর্ক রাখে। যেমন জয়শঙ্কর গিয়েছিলেন, যদি ইউনূসের সঙ্গে দেখাও করেন, নির্বাচিত নন, তারেক রহমানের যদি অন্ত্যেষ্টিক্রিয়া গিয়েছিলেন, কিন্তু তারপরে তো ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা সহ তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। আওয়ামী লীগ নেতা, বিএনপি অন্য নেতারা ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। যেহেতু বাংলাদেশে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে এবং নির্বাচন আসন্ন, এক্ষেত্রে ভারতে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বাংলাদেশে নিষিদ্ধ। ভারতে কেউই নিষিদ্ধ নয়, জামায়াত ইসলামীও নিষিদ্ধ নয়। ফলে এখানে কেউ যদি কোনো অনুষ্ঠান নির্বাচনী কারণে বা তারা তাদের যে বক্তব্য সেটা যারা সমস্ত মানুষকে জানাতে চান, বিশেষ করে তারা জানাতে চান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের, কারণ তারা তো নির্বাচনে অংশগ্রহণ করছেন না, অংশ করতে দেওয়া হচ্ছে না। ফলে তারা তাদের বক্তব্যটা, যেটা বাংলাদেশে যখন বিচার হয় তখন তারা কোনো সুযোগ পাননি। ফলে সেই সুযোগটা তারা এখন পুঙ্খানুপুঙ্খ ভাবে সেই রিপোর্টের ভিত্তিতে, যে রিপোর্টের ভিত্তিতে আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে এবং ফাঁসি হয়েছে ইত্যাদি সাজা হয়েছে, সেগুলোকে তারা খণ্ডন করছেন। এটা এখন বলতে পারেন যে এটা যেহেতু রাজনৈতিক প্রক্রিয়ায় ভারত তো কাউকে, গণতান্ত্রিক প্রক্রিয়া, ভারত থেকে তো বাধা দেওয়ার কোনো প্রশ্ন নেই। এখন নানাবিধ অনেক জল্পনা আছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কি হয়, শেখ হাসিনাদের যোগাযোগ হয়েছে কেন, ভারতে হয়েছে এরকম কোনো খবর আমার জানা নেই। আক্তার ভাই যে কথা বলছেন যে শেখ হাসিনা দেশে এসে ফেস করুক, আমি ঠিক জানি না যে উনি যে অবস্থান থেকে বলছেন বাংলাদেশের বাস্তবতা কি তা আছে কিনা। তার পাশাপাশি আমি গৌতম দা যে এতদিন কনফিডেন্ট না ইলেকশন হচ্ছে কি হচ্ছে না, তাদের কি এই কনফিডেন্টটা আরো লুজ হয় কিনা, যে যখন শুনছি যে এনসিপি বলছে যে আমরা প্রয়োজনে ইলেকশন। এখানে আমি একটু তাদের কাছে যাওয়ার আগে একটু তোমাকে বলছি, শেখ হাসিনা বাংলাদেশে আসলে কি হবে? শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যা হয়েছে, নিহত হয়েছে, বঙ্গবন্ধু নিহত হয়েছে, সপরিবার নিহত হয়েছে। তারপরেও তো বঙ্গবন্ধুর কন্যা 15 আর 5 22 বছর দুর্দণ্ড প্রভাবে বাংলাদেশ শাসন করেছে। আমি দাদার অবজারভেশন থেকে দাদাকে ছেড়ে দিতে চাই। আক্তার ভাই, আমরা নিশ্চয়ই আরো একটা বিষয়ে কথা বলবো। দাদা, আপনি এই বিষয়ে কিভাবে দেখছেন যে আক্তার ভাই বা বিরোধী পক্ষ যাদের কারণে শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে, তারা বলছেন যে তিনি কেন দেশে আসেন না, আপনি এটাকে কিভাবে দেখছেন? এবং এই যে আপনার যে নির্বাচন নিয়ে সংশয়টা ছিল, এটা কি এখন আরো দানা বাঁধলো নাকি একটু দূর হয়েছে? কারণ দুদিন বাদে বাংলাদেশে কিন্তু গণসংযোগ শুরু হয়ে যাচ্ছে ফরমালি। আমার সন্দেহটা 11ই ফেব্রুয়ারি পর্যন্ত আছে, মানে বহাল থাকবে। আমি 12 তারিখ দেখে বলবো যে হ্যাঁ নির্বাচন হচ্ছে। আমি বলছি না যে হচ্ছে না, কিন্তু সন্দেহটা যদি হয়, সেই যদিটা আমি 11 তারিখ পরে বুঝবো। কারণ আমার নিজের ধারণা যে নির্বাচনে সরাসরি রাজনৈতিক নির্বাচনটা হোক বা না হোক, গণভোটটা করার জন্য ইউনূস মরিয়া, এবং তিনি কার্যত একটা রাষ্ট্রপতির ধাঁচের শাসন ব্যবস্থা কার্যকর চালু করতে চান, যেটা জুলাই সনদের নির্যাস। ফলে তিনি জয়টার জন্যই হ্যাঁ ভোটে বাধ্য করবেন। তিনি যে প্রচার করছেন, একটা সরকার যেভাবে নির্বাচনের প্রচার করছেন, অভূতপূর্ব, এটা কখনো দেখা যায় না। এবং ইলেকশন কমিশন সেখানে চোখে আঙুল দিয়ে ছুরি বেঁধে বসে আছে। আর দেশে ফিরে প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনা বলেছেন যে ইউনূস সরকার থাকাকালীন তিনি ফিরবেন না, তিনি নতুন কেয়ারটেকার সরকার হলে ফিরবেন। 1, 2 হচ্ছে যে ফাঁসির কথাটা বলা হচ্ছে, সে বিচারটাই তো হয়নি, বিচারটাই তো গলত।
এটা ভারতও মানে না এই বিচার, আন্তর্জাতিক দুনিয়া কি মানলো না ভারতের এসে যায় না। আমাদের পয়েন্ট বাই পয়েন্ট সেটা রিপোর্টও করা যায়, তার উত্তর দেওয়া যায়। হাস্যকর একটি বিচার হয়েছে, সেই বিচারের নামে ওটা সাধারণত হয়ে থাকে কি বলে, যেগুলোকে ব্যানানা রিপাবলিক বলা হয়, ওইসব ধরনের হয়েছে। গোটা রিপোর্টটা তৈরি করা হয়েছে ইউনুসের পয়সায়। রাষ্ট্রসংঘের, জাতিসংঘের কোনো রেজলিউশন নেই যে ওই তদন্ত করবে ভলকার ওই যেটা করেছে তার বিরুদ্ধে নালিশ হতে চলেছে। এটুকু বলেই বিদায় নিচ্ছি, পরে আমি দেখবো যে কি হয়। আখতারুজ্জামানের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং তার ইচ্ছা পূর্ণ হোক, এটা চাই। সেটা কিন্তু শেখ হাসিনা ফেরত যাওয়ার ব্যাপারটা আমি বললাম যে সেটা তার দলের নীতি। গতকালও ঘোষণা করেছেন নেতারা যে ইউনূস সরকারের অধীনে তিনি ফিরবেন না। বলছি, বারবার রিপিট করছি যে আমরা সেই মেজর আখতারুজ্জামান রঞ্জনকে বলিষ্ঠ কণ্ঠ, সত্যের পক্ষে, যিনি তার নিজের প্রাণের দল ছেড়ে এসছেন সত্য বলতে গেছে, তাকে খুঁজে বেড়াই। আমার সাবজেক্ট হচ্ছে সব শেষ কিছুক্ষণ আগে টাটকা ঘোষণা, এনসিপি বলছে তারা প্রয়োজনে নির্বাচন থাকবে কি থাকবে না এটা তারা ভেবে দেখবে। আমি এর আগেও আমি আপনাকে বলেছিলাম এমন কি হতে পারে যে শেষ মুহূর্তে জামাত এনসিপি নির্বাচন থেকে সরে যাবে, তার একটা লক্ষণ। আর হচ্ছে যে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, আপনি অনেকবার মবের বিপক্ষে বলেছেন, তিনি আজকে মবকে একরকম জাস্টিফাই করার চেষ্টা করলেন আবারও, যেখানে বাংলাদেশে অন্যতম অনেক রাজনীতিবিদ, দেশের ভিতরে সক্রিয় রাজনীতিবিদরা তাৎক্ষণিকভাবে এটার প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনি জানেন বিষয়টা। গণভোটে হায়ের পক্ষে সরকারের প্রচারণা, যত কিছুই বলি না বলি, এইটা নীতি নৈতিকতার ক্ষেত্রে সরকার আজকে বিশাল ফিরিস্তি দিয়ে একটা চিঠি দিয়েছে, দীর্ঘ চিঠি, জাতিকে বোঝানোর জন্য, যেটা পড়াও একটা টাফ, তাকে এত কথা বলে বোঝাতে হচ্ছে। আমি এই তিনটা বিষয়ে আপনার অবজারভেশন জেনে আজকে অনুষ্ঠান শেষ করবো। আক্তার ভাই, আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা শুনতে চাই। আমরা অলরেডি 20 মিনিট পার হয়ে এসেছি। একটা হচ্ছে এনসিপির সরে যাওয়ার কথা বলা, আরেকটা তাজুল ইসলামের এই মবকে সমীহ করে কথা বলতে হবে, আরেকটা হচ্ছে গণভোটে কেন আমরা টাকা ঢালব। আমি প্রথমে শুরু করি, তুমি গণভোটে কেন টাকা দেওয়া হচ্ছে। গণভোটের যদি টাকা তুমি না দাও তাহলে টাকাগুলো আমরা পাবো কেমনে? না, প্রচারের জন্য, হায়ের প্রচারের জন্য টাকাটা তো খরচ করার একটা ব্যবস্থা করতে পারলে তো আলী রিয়াজের পকেটে যাবে নাকি? খরচ না করতে পারলে আলী রিয়াজের পকেটে যাবে কেমনে? ওই মনির হায়দারদের পকেটে যাবে কেমনে? এই সমস্ত লোকেরা যদি প্রচারণা চালাইতে না পারে, এখন তারা ইলেকশন ক্যাম্পেইন, তাদেরকে তো কেউ ভাড়াটে নিবে না বক্তৃতা দেওয়ার জন্য। ফলে এটা তাদের ইস্যু, তাদের একটা রাজনৈতিক ধান্দা এবং অর্থনৈতিক ধান্দা। তারা এখানে চুরি চাপরামি করার জন্য বাংলাদেশে আসছে, এখান থেকে কিছু কামাই করার জন্য শুধু আমেরিকার থেকে দৌড়ে চলে আসছে। এদের এই ধান্দাবাজির জন্য, ফিকিরের জন্য এগুলো করা হচ্ছে। এগুলোর বিচার হবে বাংলাদেশের মাটিতে। অনেক বিচার হয় না বলেই তো আজকে তাজুলরা থ্রেট করতে পারে, মব নিয়ে থ্রেট করতে পারে। কিন্তু আলী রিয়াজরার মতো লোকেরা বাংলাদেশকে যে ক্ষতিটা করে গেল, যে বিপ্লবটার ক্ষতিটা করে গেল, সেই বিপ্লবটার ক্ষতি তো শুধু ডক্টর ইউনূস সাহেব করেন নাই, এই আলী রিয়াজ যে ক্ষতিটা করেছে, এই যে একটা বছর এই যে সংস্কার নিয়ে কথা বলছে, এখন সে ভোটের জন্য হ্যাঁ ভোটের। আর তোমার এটা তো হ্যাঁ ভোটের, তুমি হ্যাঁ ভোটে দাও, না ভোটে দেওয়ার কথা নয়। এই সংস্কারগুলো তুমি কি করেছো সেটা তো বলতে পারো নাই। এখন তুমি ভোট দিচ্ছ হ্যাঁ ভোটের পক্ষে দিবে, তা হ্যাঁ ভোটের পক্ষে কে দিবে ভোট? হ্যাঁ বুককে ভোটে না দেওয়ার জন্য তো দুইটা লোক তো দাঁড়িয়ে আছে। একটা বড় রাজনৈতিক দল যেমন দাঁড়িয়ে আছে, তেমন আওয়ামী লীগের ভোট যদি তুমি চাও, ইনক্লুসিভ ভোটার যদি চাও, এখানে দেখো কন্ট্রাডিকশন কোথায় হচ্ছে। সে ভোট চাচ্ছে কিন্তু আওয়ামী লীগ কি হ্যাঁ ভোটে দিবে? জীবন থাকতো হ্যাঁ ভোটে দিবে? তার মানে ভোটটা যদি ইনক্লুসিভ না হয়, সেই ষড়যন্ত্রে মেতেছে ওরা। এখন প্রতিদিন এই নিউজ কাভারে দেখি আলী রিয়াজের বক্তব্য, দেখি মনির হায়দারের বক্তব্য। তারা বাংলাদেশে কে রে বেটা? কারা তুমি? কে তুমি? কেঠা? বাংলাদেশে তোমাকে চাকরিটা কে দিল? কোন পরীক্ষা দিয়ে পাশ করছো? কোন নিয়োগ বিজ্ঞপ্তির এগেইনস্টে তুমি চাকরিটা পাইলা? এই যে ইচ্ছা মতো তুমি যেটা করে খাচ্ছ, এগুলো হিসাবকে দিতে হবে না। একদিন নির্বাচিত সরকার আসলে তো হিসাব নিবে। কাজে এখানে আমি যে কথাটা বলছি, এই হ্যাঁ বা না ভোট বলার সরকারের দায়িত্ব হলে সেটা সরকার তথ্য মন্ত্রণালয় করবে, অন্য কারো তো করার কথা নয়। কিন্তু এখানে আলী রিয়াজরা তাদের অর্থ কামাই করার জন্য এবং তাদের একটা গোষ্ঠী তৈরি করার জন্য এবং দুর্নীতি করার জন্য করছে, এবং সেটা আগামী দিনে যেগুলো সরকার আসে দেখবে। মব নিয়ে তাজুল দিয়ে থ্রেট করেছে, তাজুলের তো কোনো আইনগত ভিত্তি নাই। তাজুল নিজেও তো একটা মবের মাধ্যমে এই ক্ষমতায় বসছে।
বাংলাদেশের কোন দণ্ডবিধির কোন আইনে কোন নিয়মে কোন প্রক্রিয়াতে তাকে আইসিসি বা এই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বানানো হলো, চিফ প্রসিকিউটর বানানো হলো? কোন নোটিশে, এটা কে দিয়েছে, কে তার নোটশিট তৈরি করেছে, কে তাকে সিলেকশন করেছে, কি প্রসেস হয়েছে? অর্থাৎ সে নিজেও তো একটা মবের মাধ্যমে এই পদে গিয়েছে, সে মবের কি করে বিরোধিতা করবে? সে আজকে বিপ্লবী কলঙ্কিত করছে।